এগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনার বেশ ভালো পরিমাণে একটা টাকা প্রতি মাসে বেঁচে যাবে। আর যখনই আপনি আপনার টাকা খরচ কমাতে পারবেন, যখন খরচ নিয়ন্ত্রণে আনতে পারবেন, যখন আপনার টাকাকে বাঁচাতে পারবেন, তখনই আপনার ব্যালেন্স তৈরি হবে, আপনার সঞ্চয় তৈরি হবে, আপনার ইনভেস্টমেন্ট তৈরি হবে। আপনি কত টাকা ইনকাম করেন সেটি বড় কথা নয়। বড় কথা হলো আপনি আপনার সেই ইনকামের টাকা থেকে কত টাকা বাঁচাতে পারলেন সেটিই হলো বড় কথা। দেখুন, টাকা পয়সা সংক্রান্ত আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমরা যে টাকাই ইনকাম করি আমরা সব টাকাই খরচ করে ফেলি। আপনি যতক্ষণ পর্যন্ত যে টাকা আপনি ইনকাম করেন তাই খরচ করে ফেলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে কিন্তু অভাব টানাটানি ক্রাইসিসে যাবে না। সুতরাং আপনাকে যদি আগের চেয়ে আরও ভালো থাকতে হয়, আপনাকে যদি ধীরে ধীরে ধনী হয়ে উঠতে হয়, ধীরে ধীরে যদি অর্থনৈতিক স্বাধীনতার পথে অগ্রসর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যখনই খরচ কমাতে পারবেন তখনই আপনি যে টাকা ইনকাম করেন সেখান থেকে আপনার ব্যালেন্স তৈরি হওয়া শুরু হবে, সেখান থেকে আপনার সঞ্চয় হওয়া শুরু হবে। সুতরাং সবচেয়ে বড় কথা হলো আপনার খরচ কমানো। আর আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব বা আপনাদেরকে কতগুলো পরামর্শ দেব যে আপনি কিভাবে আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা আপনি আপনার খরচকে কমাতে পারবেন। আপনি যদি খরচ কমাতে চান আপনার, তাহলে এক নম্বরে আপনি যে পদ্ধতিটি অবলম্বন করতে পারেন সেটি হলো আপনি দুটি কাজ করতে পারেন। আপনি সপ্তাহের যে কোনো একটি দিনকে নন স্পেন্ডিং ডে, অর্থাৎ ওই দিনে আপনি কোনো খরচ করবেন না এই হিসাবে পালন করতে পারেন। এটিকে অনেকটা উপবাসের মতো আপনি মনে করতে পারেন যে এটি একটি ফিনান্সিয়াল উপবাস। অর্থাৎ যে কোনো একটি দিন আপনি ধার্য করবেন যে এই দিনটিতে আমি একান্ত দরকার জরুরি না হলে আমি কোনো ধরনের খরচ করব না। তাহলে দেখা গেল আপনি যদি আপনার এক দিন সপ্তাহে খরচ বাঁচাতে পারেন তাহলে মাসে 4 দিনের খরচ আপনি বাঁচাতে পারেন। আর একটি কাজ করতে পারেন, আপনি প্রথমে একটি সপ্তাহকে আপনি পরীক্ষামূলকভাবে গ্রহণ করতে পারেন যে আগামী এই এক সপ্তাহ আমি অপ্রয়োজনীয় কোনো খরচ করব না। অর্থাৎ আমি শুধুমাত্র আমার প্রয়োজনীয় খরচগুলো করব, এর বাইরে অপ্রয়োজনীয় বা অদরকারি যেগুলো একান্ত খরচ করার আমার জরুরি নয় এই জাতীয় কোনো খরচ আমি করব না। এটি যদি আপনি এক সপ্তাহ অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ করতে করতে একটা সময় আপনার একটা অভ্যাস তৈরি হবে যে আপনি অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দিতে পারবেন। আর যখনই আপনি আপনার অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিতে পারবেন তখনই কিন্তু আপনার টোটাল খরচ কমা শুরু হবে। দেখুন, আপনি আপনার খরচ কমানোর 2 নাম্বার যে পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হলো সারা পৃথিবীতে স্বীকৃত ইউজ 30 ডেজ রুল, অর্থাৎ আপনি 30 দিনের নিয়মটি পালন করতে পারেন। দেখুন, আমাদের অধিকাংশ আমরা যে কেনাকাটাগুলো করি এই কেনাকাটাগুলো হলো আমাদের ইম্পালস বাইং, অর্থাৎ হঠাৎ করে মনে ভালো লেগেছে, হঠাৎ করে কিনতে ইচ্ছে হয়েছে তাই আমরা কিনে ফেলেছি। আপনি হিসাব করে দেখবেন আমরা যত ধরনের কেনাকাটা করি তার প্রায় 60 ভাগ কেনাকাটা এই ধরনের। সুতরাং আপনার যদি এখন থেকে কোনো কিছু কিনতে মন চায় বা সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনি 30 ডেজ অর্থাৎ 30 দিন অপেক্ষা করবেন। 30 দিন অপেক্ষা করেও যদি আপনার ওই জিনিসটি কিনতে মন চায় বা প্রয়োজনীয় মনে হয় তখন আপনি সেটি কিনতে পারেন। আর এই রুলটি যদি পালন করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার কেনাকাটার খরচ প্রায় 60% কমিয়ে ফেলতে পেরেছেন। আর এই যে 2টি পদ্ধতি খরচ কমানোর আলোচনা করলাম, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আমি এই বইটিতে মূলত আলোচনা করেছি এবং গাইডলাইন প্রদান করেছি আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি একটি পিডিএফ এবং ইবুক। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবেন তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর একটিভাবে আপনার খরচ কমিয়ে ফেলতে পারেন, সেটি হলো আপনি বর্তমানে যে ভাড়া বাসাটিতে থাকছেন যদি ওই একই কোয়ালিটির বাসা অন্য কোথাও কম দামে পাওয়া যায় আপনি সেই বিষয়টি আপনি বর্তমানে যে বাড়িটিতে ভাড়া থাকছেন তার মালিকের সাথে শেয়ার করতে পারেন যে আমি একই কোয়ালিটির একটি বাড়ি কিন্তু অন্য
এক জায়গায় পাচ্ছি, সুতরাং আপনি যদি দয়া করে আপনার ভাড়াটি কমান তাহলে আমার জন্য সুবিধা হয়। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাড়িওয়ালা সেটি মেনে নিতে পারে। যদি সেটি নাও মেনে নেয়, আপনি যেটি কম ভাড়ার বাসা রয়েছে কোয়ালিটি একই ধরনের, আপনার উচিত হবে সেখানে শিফট করা। এতে আপনার খরচ কিন্তু অনেকটাই কম হবে। আরেকটি বিষয়ে আপনি খরচ কমাতে পারেন, সেটি হলো বৈদ্যুতিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে। যেমন আমরা কি করি, আমরা মোবাইলের চার্জার কিন্তু সবসময় প্লাগ ইন করে রাখি, এটি কিন্তু আপনার বিদ্যুৎ খরচ কমায়। আবার আমরা বিভিন্ন ধরনের যে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো সবসময় অধিকাংশ ক্ষেত্রে আমরা প্লাগ ইন করে রাখি। বিশেষ করে কফি মেশিন, ল্যাপটপের মতো যে বস্তুগুলো আমরা ব্যবহার করি এগুলোকে আমরা অধিকাংশ সময়ে প্লাগ ইন করে রাখি। ফলে কি হয় জানেন, এগুলো প্রতিনিয়ত কিন্তু নীরবে নিভৃতে আপনার বিদ্যুৎ খরচ বাড়াতে থাকে। সুতরাং চেষ্টা করুন এই বস্তুগুলোকে সবসময় প্লাগ আউট করে রাখতে, অর্থাৎ খুলে রাখতে। তাতে আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই কম হবে, আপনার কিন্তু খরচ বাঁচবে। আপনি আপনার ঘরে যে এসিটি রয়েছে তাকেও কিন্তু সঠিকভাবে ইউজ করে আপনি আপনার খরচ অনেকটাই কমিয়ে ফেলতে পারেন। যেমন আপনি যদি আপনার এসির তাপমাত্রা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই কম হবে। সুতরাং এই এসিটিকে সঠিকভাবে ব্যবস্থাপনা করে আপনি আপনার খরচ বাঁচাতে পারেন। আপনাকে খরচ বাঁচাতে হলে আরেকটা বিষয় করতে হবে, সেটি হলো অধিকাংশ মানুষ আমরা যারা রয়েছি আমাদের কিন্তু লোন রয়েছে বা আমরা ঋণের জালে জড়িয়ে রয়েছি। সুতরাং আপনার যদি এক বা একাধিক লোন থেকে থাকে, আপনি সেই লোনগুলোকে একত্রিত করে আপনি একটু খুঁজে দেখার চেষ্টা করুন যে কোথাও এমন একটা বড় আকারের লোন পাওয়া যায় কিনা যেটির ইন্টারেস্ট বা সুদের হার কম। যদি আপনি সেভাবে কোনো সুযোগ পান তাহলে ওই একটি বড় লোন দিয়ে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বেশি সুদের লোন যদি থেকে থাকে সেগুলোকে আপনি পরিশোধ করে দিতে পারেন। ফলে দেখা যাবে এখান থেকেও বেশ ভালো পরিমাণে একটা টাকা আপনার বেঁচে যাবে, আপনার খরচ কম হবে। আপনার যে ইউপিআই রয়েছে বা বাংলাদেশে যদি আপনার বিকাশ নগদ থেকে থাকে, আপনি সেখান থেকে মাসিক যে বিলগুলো আপনি পরিশোধ করেন, যেমন ইন্টারনেট বিল পরিশোধ করেন, আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন, এ জাতীয় কিছু কিছু সাবস্ক্রিপশন বিভিন্ন ধরনের বিল রয়েছে, এগুলো আপনি অটো পে সিস্টেম চালু করে রাখতে পারেন, অর্থাৎ অটো রিনিউয়ালের মতো। প্রতি মাসে আপনার ব্যালেন্স থাকলে অটোমেটিক্যালি সেটা কেটে নেবে। এখান থেকে আপনার বেশ ভালো পরিমাণে একটা টাকা বাঁচবে। কিভাবে, আমরা অনেক সময় দেরিতে বিল পরিশোধের কারণে কিন্তু একটা বেশ ভালো পরিমাণে টাকা আমরা জরিমানা হিসাবে প্রদান করি, পেনাল্টি হিসাবে। সুতরাং যদি অটো পে চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার এই অতিরিক্ত খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন। আমাদের একটা বড় অংশ টাকা খরচ হয় বাইরে খাওয়ার ফলে। আমরা অনেক চাকরিজীবীকে আমি দেখেছি যারা অফিস করেন, কিন্তু দেখা যায় যে যারা বাইরে হোটেল বা রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খান, কিন্তু আপনারা যদি এই খাবারটা বাড়ি থেকে প্রস্তুত করে নিয়ে যান তাহলে আপনার দুটো লাভ হয়। এক হয় আপনার স্বাস্থ্যের উন্নতি হয়, দ্বিতীয়ত আপনার কিন্তু অনেকটাই খরচও বাঁচে। বা আমরা বাইরে ঘুরতে গেলে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করি, আমরা যদি ঘুরতে যাবার আগে কিছুটা খাওয়া দাওয়া ঘর থেকে করে যেতে পারি এবং বাইরে এই খাওয়ার অভ্যাসটা যদি আমরা কমাতে পারি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা বেশ বড় অঙ্কের একটা টাকা বাঁচাতে পারি। খরচ বাঁচানোর আরেকটি উপায় হলো, আপনি চেষ্টা করবেন এমন কিছু বস্তু বা জিনিস রয়েছে যেগুলো আমরা নতুন না কিনে যদি সেকেন্ড হ্যান্ড কিনি তাহলেও কিন্তু কোয়ালিটি প্রায় কাছাকাছি থাকে, উল্টো আমরা অনেকটা টাকা খরচ কিন্তু বাঁচাতে পারি। সুতরাং আপনি খরচ বাঁচাবার আর একটা কৌশল হলো, আপনি সবসময় যে জিনিসটি ক্রয় করবেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে সেই জিনিসটির সেকেন্ড হ্যান্ড জিনিস খুঁজে বের করার চেষ্টা করবেন এবং সেটি কেনার চেষ্টা করবেন। যদি সেটি করতে পারেন তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেশ ভালো পরিমাণে একটি টাকা বাঁচাতে পারবেন। আপনি যে নিয়মিত বাজার করেন, এই বাজার করা থেকেও আপনি কিন্তু একটা বড় অঙ্কের টাকা বাঁচাতে পারেন। সেটা হলো, আপনি যদি বেশি পরিমাণ পণ্য একত্রে ক্রয় করেন, দেখবেন বেশি পরিমাণ পণ্য একত্রে ক্রয় করলে কিন্তু খরচ অনেকটাই কম হয়। আবার অনেক সময় আমরা জিমে গিয়ে আমাদের স্বাস্থ্যের যে ব্যায়াম সেটা আমরা করে থাকি, আপনি কিন্তু চাইলে এটির বিকল্প হিসাবে আপনি হাঁটতে পারেন প্রকৃতির মাঝে, আপনি প্রকৃতির মাঝে ব্যায়াম করতে পারেন, এভাবেও কিন্তু আপনি আপনার খরচও কমাতে পারেন। আবার দেখবেন আমরা অনেকেই জিমে গিয়েছি, কিছুদিন হয়তো বা গিয়েছি, সেখানে সদস্য হয়ে থেকেছি, কিন্তু এখন আর রেগুলার আমাদের যাওয়া হয় না, কিন্তু মাসে মাসে আমাদের সেখানে বিল দিতে হয়। ঠিক একইভাবে এমন কতগুলো সাবস্ক্রিপশন রয়েছে, যেমন হইচই রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, এরকম কিছু কিছু সাবস্ক্রিপশন রয়েছে যেগুলো আমরা একবার নিয়ে রেখেছি, কিন্তু পরবর্তীতে ওগুলো আমাদের আর নিয়মিত দেখা হয় না বা ব্যবহার করা হয় না, কিন্তু সেখান থেকে আমাদের বিল কাটতে থাকে। এভাবেও কিন্তু একটা বড় খরচ আমাদের হয়ে যায়। আপনারা কিন্তু এভাবে
এগুলোকে বাদ দিয়ে, এই অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলো বাদ দিয়ে, খুঁজে খুঁজে বের করে এগুলোকে বাদ দিয়েও আপনি কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা সেখান থেকে বাঁচাতে পারেন। আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন একটা বড় ব্যয় বা খরচ হলো আমাদের ইন্টারনেট খরচ মাসিক। আমরা অনেকেই হয়তো বা কেউ রাউটার ব্যবহার করি, কিংবা কেউ মোবাইল ইন্টারনেট ব্যবহার করি। আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করুন যে অন্য কোনো কোম্পানি ওর চেয়ে কম দামে ওই একই পরিমাণ বা একই কোয়ালিটির সেবা দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে আপনি আপনার বর্তমান এক্সিস্টিং কোম্পানি থেকে আপনি ওই কম দামের কোম্পানিতে শিফট করতে পারেন। এখান থেকেও কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে আপনার একটা খরচও বাঁচাতে পারেন। আবার আপনি যদি অফিসে যান, নিয়মিত আপনাকে পরিবহন ব্যবহার করতে হয়। দেখা যায় আমরা অনেকেই উবার ব্যবহার করি, অনেকে রিক্সা ব্যবহার করি, সিএনজি ব্যবহার করি, কিন্তু এর চেয়ে আপনার পক্ষে যদি সম্ভব হয় ওই একই পথে কাছাকাছি বা একই অফিসে অন্য কোনো কলিগ থেকে থাকে যার মোটর বাইক রয়েছে বা যার যে কোনো ব্যক্তিগত বাহন রয়েছে, যদি তার সাথে কম্বাইন করে আপনি একত্রে যেতে পারেন, অর্থাৎ কার পুল করতে পারেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে একটা খরচ বাঁচাতে পারবেন। খরচ বাঁচানোর যে টিপসগুলো, তার সর্বশেষ যে টিপসটি আজকে দেব, সবসময় চেষ্টা করবেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে। অর্থাৎ আপনার হয়তো একটি বাইক রয়েছে, একটি প্রাইভেট কার রয়েছে, আপনি যদি হিসাব করে দেখেন যে আপনি যেখানে যাতায়াত করবেন তাতে যদি আপনার পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে, মেট্রো রেলে এগুলোতে যাতায়াত করলে যদি আপনার খরচ কম হয়, তাহলে আপনি সেখান থেকেও কিন্তু আপনার খরচ বাঁচাতে পারেন। বেশ ভালো পরিমাণ একটা টাকা আপনি কিন্তু সেভ করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে দেয়া আমার টিপসগুলো। এগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনার বেশ ভালো পরিমাণে একটা টাকা প্রতি মাসে বেঁচে যাবে। আর যখনই আপনি আপনার টাকা খরচ কমাতে পারবেন, যখন খরচ নিয়ন্ত্রণে আনতে পারবেন, যখন আপনার টাকাকে বাঁচাতে পারবেন, তখনই আপনার ব্যালেন্স তৈরি হবে, আপনার সঞ্চয় তৈরি হবে, আপনার ইনভেস্টমেন্ট তৈরি হবে। আর যখনই একবার আপনার সঞ্চয়, ইনভেস্টমেন্ট এবং সম্পদ তৈরি হবে, তখনই ধীরে ধীরে কিন্তু আপনি এই মধ্যবিত্তের বৃত্ত থেকে আপনি বের হওয়া শুরু হবেন, আপনি অর্থনৈতিক স্বাধীনতার দিকে হাঁটা শুরু করবেন। আজকের এই ভিডিও সংক্রান্তে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটি দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হলে দয়া করে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।